মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না, কোনো বাঙালি প্রধানমন্ত্রী হতে পারবে না। আচ্ছা, উনি ভাষা আন্দোলন করবেন, তাহলে পশ্চিমবঙ্গকে কেন তিনি একমাত্র রাজ্য করে রেখেছেন যেখানে এখানকার মাতৃভাষা বাংলা WBCS বা অন্য রাজ্য সরকারি পরীক্ষায় বাধ্যতামূলক না? কই, এরকম তো কোনো রাজ্য নেই। বাংলা বাধ্যতামূলকটা বাতিল করার দাবিটা ছিল আবার শুভেন্দু অধিকারীর। সে বলেছিল উর্দুভাষীদের অসুবিধা হবে, তাই বাংলা বাধ্যতামূলকটা রাখা যাবে না, তাই জন্য এবং বাংলা বাধ্যতামূলকটা বাতিল করার জন্য শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়বে। আমরা শুধু ভাবি রাজেশ তাপস কি জন্য মারা গেল। তৃণমূল, CPM, কংগ্রেস, তিনটে দলই তাদের যে মেন যে পোস্টারটা দিয়েছিল তাদের অফিসিয়াল পেজে, সেখানে লিখছে বাংলা ভাষী। বাঙালি লিখতে কোথাও যেন তাদের আটকাচ্ছে। অন্য রাজ্যে যেরকম চিরাগ পাসওয়ান বলছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, ঠিক আছে, মারাঠি, নরেন্দ্র মোদীর সে গুজরাটি এবং সে গুজরাটি অস্মিতা ইত্যাদি এই ধরনের কথা বলতে তার কোনো কিছু বাধে না, ঠিক আছে, কিন্তু এখানে বাঙালি কথাটা বলতে খুব বাধো লাগছে। শুভেন্দু অধিকারী, ববি হাকিম একই সঙ্গে অন ক্যামেরা চুরিচামারি করে, তো এরা তো আর নামতে পারার তাদের ধক থাকার কথা না। CV আনন্দ বোস, ঠিক আছে, সে কোথাকার নেতা, সে কে? ভারতে বাঙালি জাতি গণহত্যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। খড়গপুরের রেশমি মেটালিক্সে 22,000 মানুষ কাজ করে, তার মধ্যে 21,000 বহিরাগত। উনি কি এগুলো জানেন না? পশ্চিমবঙ্গে কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বদলাতে চান ভূমিপুত্র সংরক্ষণ করে, ঠিক আছে, তাহলে আমরা দিনের পর দিন মার খেতে থাকবো। মানে বাংলা পশ্চিমবঙ্গকে ধরে ধরে বিজেপি বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, আবার ওই বাংলাদেশকে আবার আদানি রোজ কিন্তু বিদ্যুৎ দিচ্ছে। এই পশ্চিমবঙ্গ কার? খুব স্পষ্ট করে বুঝে নেওয়া উচিত। এই পশ্চিমবঙ্গ হলো আমার মতো ঘটি বাঙালি, হিন্দু বাঙালির। তো বারবার পশ্চিমবঙ্গের করে বলতে হচ্ছে, এটাই হচ্ছে খুব লজ্জার, ঠিক আছে, এটাই খুব লজ্জার। যাই হোক, দিল্লি, অসম থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে একেবারে ওড়িশা, বারে বারে যেখানে উঠে আসছে বাঙালি, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বারে বারে। যারা পরিযায়ী শ্রমিক, যারা বাঙালিরা গেছেন ভিন্ন রাজ্যে, মূলত অভিযোগ উঠছে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যগুলিতেই বাঙালি হেনস্থা করা হচ্ছে। এমনকি ভোটার ID থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, সমস্ত রকম নথি দেওয়ার পরেও একেবারে তাদেরকে কিন্তু বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ভাষা আন্দোলনের ডাক দিলেন, যেখানে কিনা সরাসরি তিনি বললেন নির্বাচন অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ভাষা আন্দোলন চলবে। কোথায় গিয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে বাঙালিরা কি সত্যিকারে ভিন্ন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে কি সত্যি অত্যাচারিত, সত্যি কি তারা সংকটে পড়ছেন? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, সরাসরি কথা বলবো। তাতে এই যে ভাষা আন্দোলনের ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাঙালি সংকটে রয়েছেন ভিন্ন রাজ্যে, মূলত বলা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, কি বলবেন? প্রথম কথা, ভারতে বাঙালি জাতি যারা নাগরিক, আমরা, ঠিক আছে, ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের, আমরা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে, সেটা উড়িষ্যা হোক, গুজরাট হোক, আসাম হোক, রাজস্থান হোক, সেটা দিল্লি হোক, সেটা মানে হরিয়ানা হোক, সেটা উত্তরপ্রদেশ হোক, সেটা মহারাষ্ট্র হোক, আমরা কিন্তু সেখানে আমাদের টার্গেট করে করে যে আচরণটি করা হচ্ছে এবং এর আগে যেরকমভাবে বাঙালি ঘৃণার যে একখানা বাস্তুতন্ত্র তৈরি করা হয়েছিল, এর ফলে খুব বলা যায় তথ্য দিয়ে যে ভারতে বাঙালি জাতি গণহত্যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। এই কথাটা শুনলে অনেকে আবার গণহত্যার দ্বারপ্রান্তে, কই এখানে তো আর ঠিক ঠাঁটা করে গুলি মেরে সব উড়িয়ে দেওয়া হচ্ছে না, অথবা যে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল যেরকম ইহুদিদের, সেরকম তো করা হচ্ছে না, ঠিক আছে। আমি সেটাই খুব স্পষ্টভাবে বোঝাবো যে আন্তঃরাষ্ট্রীয়ভাবে স্বীকৃত গণহত্যার যে স্টেজগুলো রয়েছে, ধাপগুলো রয়েছে, এই ধাপগুলো একটু বোঝাবো, তাহলে হয়তো বাঙালি জাতি কোন সংকটে দাঁড়িয়ে রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এবং তাহলে আমরা বুঝতে পারবো ভারতে বাঙালি জাতি যে গণহত্যার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, সেটা আমরা যখন ভালোভাবে বুঝবো তথ্যর ভিত্তিতে, তখন আমরা বুঝবো যে কেন 21শে জুলাই বাংলার মুখ্যমন্ত্রী, যিনি এক অর্থে বলতে পারেন যে ভারতে বাঙালিদের একটি সর্বোচ্চ ভয়েস, রাজনৈতিক দলীয়ভাবে তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। কেন তার 5 দিন আগে 16 তারিখ, এটা কখনোই হয় না, যেটা বিরাট বড় প্রোগ্রামের আগে তিনি একটি মহামিছিল করলেন। কেন তার 2 দিন আগে CPM পশ্চিমবঙ্গে মিছিল ডাকলো যাদবপুরে,
কেন তার আগে কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাজ্য সভাপতি তিনিও একই বিষয়ে মিছিল করলেন, অর্থাৎ এবং বাংলা পক্ষ তো আপনারা জানেন সারাক্ষণ এই বিষয় নিয়ে আন্দোলন সংগ্রাম, উৎকল ভবন ঘেরাও থেকে শুরু করে প্রতিটি প্রোগ্রাম করছে। আমাদের 9ই আগস্ট আমাদের কলকাতায় বড় প্রতিবাদ জমায়েত রয়েছে। এমনকি যখন যেহেতু এই ভারতে প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী এবং তাদের রাজ্যে তাদেরই নির্দেশে এই জিনিসগুলি ঘটছে, দুর্গাপুরে যখন নরেন্দ্র মোদী এলেন বাংলা পক্ষর তরফ থেকেই একমাত্র গো ব্যাক মোদী বলে সেখানে তাকে রাস্তার পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো হয়েছে। আমি প্রথমে একটু বলে দিতে চাই যে জেনোসাইড ওয়াচ সারা বিশ্বে জেনোসাইড বা গণহত্যা একটা হবার একটা আলটিমেট স্টেজ আছে, আর তার আগে সেই দিকে একটা জাতিকে ঠেলে নিয়ে যাওয়ার, কোণঠাসা করে করে সেখানে নিয়ে যাওয়ার বেশ কিছু ধাপ রয়েছে। এবং এই ধাপ গ্রেগরি স্ট্যান্টনের তৈরি করা আমেরিকান অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা মান্যতাপ্রাপ্ত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ন্যাটো যখন একখানা মিলিটারি ইন্টারভেনশন করে কোনো রাষ্ট্রে যে সেখানে গণহত্যা হচ্ছে, তাই জন্যই তো একটা মিলিটারি ইন্টারভেনশন করবে, সেটা যেভাবে মাপা হয় এই স্কেলটা ইউজ করা হয় যে বুঝতে যে আসলেই সেখানে সিচুয়েশনটা কীরকম। আমি একটু 10 স্টেজেস অফ জেনোসাইড আমি একটু দেখাচ্ছি এখানে, গণহত্যার দিকে এগিয়ে যাবার 10টি ধাপ। আমি ধাপগুলি একটু বোঝাই এবং একই সঙ্গে একটু বাঙালিরা নিজেরাও চিন্তা করতে থাকুন যে ভারতে বাঙালি জাতি যারা পশ্চিমবঙ্গের নাগরিক তাদের এই জিনিসটি এগুলো তারা ফেস করছে কিনা। নাম্বার 1 হচ্ছে ক্লাসিফিকেশন, মানে পিপল আর ডিভাইডেড ইন্টু আস অ্যান্ড দেম, অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলে আর আদার্স, ঠিক আছে। 2 নম্বর সিম্বলাইজেশন, ঠিক আছে, তার মানে নানাভাবে তাদের চরিত্রায়িত করা এই বাংলা ভাষা বলা লোকেদের, বাঙালিদের, ঠিক আছে। সেটার নাম ঘুষপেটিয়া হতে পারে, সেটার নাম অমিত শাহ যেরকম বলেছিল সেই উইপোকা, সেটা হতে পারে, নানা রকম। তৃতীয় হচ্ছে ডিসক্রিমিনেশন, ঠিক আছে, অর্থাৎ বৈষম্য, অর্থাৎ এখানে কীরকম যে পাস অ্যান্ড এনফোর্স লজ, ঠিক আছে, যে যার ফলে ফুল সিটিজেনশিপ এবং ভোটিং রাইটস যাতে রেস্ট্রিক্ট হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন বাঙালি জাতি একদম স্পেসিফিক্যালি, ঠিক আছে, এই যে আমাদের যে আরতি ঘোষ, উত্তম ব্রজবাসী, তাদের কি সিটিজেনশিপ তুলে নেওয়া হলো, এই মর্মে তারা নোটিশ পেয়েছে। ভোটিং রাইটসের কারণে আপনারা দেখবেন আসামে যেরকম ডি ভোটার বা ডাউটফুল ভোটার নোটিশ পাঠানো হয় হিন্দু বাঙালিদের, ঠিক আছে, ভোটার লিস্ট থেকে তাদের কেটে দেওয়ার, একই রকমভাবে এখানে ভোটার লিস্ট সংশোধনের নামে এই যে SIR ইত্যাদি করে সেই প্রক্রিয়াটি কিন্তু করার চেষ্টা হচ্ছে। 4 নম্বর হচ্ছে ডিহিউম্যানাইজেশন, অর্থাৎ তার আর কোনো মানুষের অধিকারগুলো থাকবে না। আচ্ছা, আপনি একটা কথা ভেবে দেখুন যে এই যে বাংলাদেশি বা রোহিঙ্গা বা হোয়াটএভার যে নামে পশ্চিমবঙ্গের নানা বাঙালিকে যে মানে ছাপগুলো মারা হচ্ছে, ধরুন এই দেবাশিস দাস আমাদের চুঁচড়োর, তাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, অত্যাচার যারা করেছে তারা কি কখনো শাস্তি পাবে? অথবা ধরুন আমাদের সুজন সরকার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের, তাকে যে নৃশংসভাবে পেটানো হয়েছে, তার কোনো শাস্তি হবে? অথবা ধরুন রাজস্থানে যখন আফরাজুল খানকে অন ক্যামেরা এরকমভাবে পুড়িয়ে মারা হয়েছিল, যারা পুড়িয়ে মেরেছিল তার কোনো শাস্তি হয়েছে? এবার মানুষ হলে কিন্তু, মানুষ মনে করা হলে আইনের ভাষায় তার কিন্তু শাস্তি হয়। তোমার কিছু করেছো, মেরেছো, ধরেছো, ইল্লিগাল, তোমার শাস্তি হবে। কিন্তু মানুষের তোমার যখন মানবাধিকারগুলো থাকে না, তখন কি ঠিকই আছে, বলে দিয়েছো তো একবার রোহিঙ্গা না ইত্যাদি। ওকে, আমি স্টেজগুলো একটু বলতে চাই। অর্গানাইজেশন, অর্থাৎ এই যে জিনিসগুলি করা হচ্ছে এটা কিন্তু সংগঠিতভাবে করা। আমরা উড়িষ্যায় যেরকম বারবার শুনছি বজরং দলের গ্রুপগুলো আগে থেকে অপেক্ষা করে আছে যেখান থেকে পশ্চিমবাংলা থেকে বাস এসে থামছে। আমরা দেখছি যে গুজরাটে যে সারদা হিন্দু হোটেল, সেখানে কিন্তু পুলিশ গ্রুপ করে গিয়ে তাদের ওখানে সব জিজ্ঞাসাবাদ করছে, কাগজপত্র নিচ্ছে, ধরছে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু একটা সংগঠিত রূপ নেওয়া। তারপর হচ্ছে পোলারাইজেশন, অর্থাৎ মেরুকরণ, ঠিক আছে, এটা আরেকটা স্টেজ, যেখানে দেখবেন এই হিন্দি বলয় তথা এই পশ্চিমবঙ্গতেও
এই রোহিঙ্গা 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 এই কথাগুলো বলা। ইনফ্যাক্ট কয়েকদিন আগে দেবজিৎ সরকার এটাও বললেন যে পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু বাঙালিরাও অবৈধ অনুপ্রবেশকারী, একদম মানে একটা রেকর্ড বললেন, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রিপারেশন, ঠিক আছে, এইটা কিন্তু খুব ভয়ঙ্কর একখানা স্টেজ। প্রিপারেশন, পারসিকিউশনটা কি, এমন সব জায়গায় ঠেলে দেওয়া যেখানে অন্য কেউ থাকে না, ঠিক আছে। যেরকম ধরুন এই যে জয় হিন্দ কলোনি দিল্লিতে আপনি জল টল কেটে দিচ্ছেন, বুঝতে পারছেন, এমন একখানা জায়গায় গেটো যেটাকে বলা হয়, একটা চরমতম একখানা জায়গায় ঢুকিয়ে দেওয়া যেখানে আপনার বেসিক যে মানুষের যেগুলো পাবার কথা সেগুলো পাবে না, এবং ওইগুলো ওখানে থাকে, ওইখানে ওইগুলো সবগুলো থাকে, এইভাবে এই জিনিসগুলো করে দেওয়া। এবং তারপরের দিকে এক্সটারমিনেশন, একদম ওই ধ্বংসের স্টেজ, এবং তারপরে ডিনায়াল, না এরকম কিছুই হয়নি। এই স্টেজগুলো বললাম, এবার সকলে বাঙালিরা একটু মিলিয়ে নিন যে এর মধ্যে অনেকগুলো ধাপ কিন্তু এই মুহূর্তে বাঙালি জাতি ভারতবর্ষে যারা ভারতের নাগরিক তারা কিন্তু ফেস করছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক দিলেন, সেটা প্রথম কথা মাথায় রাখতে হবে, এটা শুধু ভাষার প্রশ্ন না। ওই ভাষা যে জাতির মানুষ বলে সেই জাতির মানুষ আক্রান্ত, এটা ভাষা আক্রান্ত নয় শুধু, এটা বাঙালি জাতি আক্রান্ত। ফলে ভাষা আন্দোলন কথাটি ব্যাপক, কিন্তু একই সঙ্গে এটা বাঙালি জাতির বিরুদ্ধে যে লড়াই করা, মানে বাঙালি জাতির বিরুদ্ধে যে অত্যাচার চলছে তার বিরুদ্ধে প্রতিরোধ, সেই জিনিসটা কিন্তু বারবার সামনে আসা উচিত। কারণ আমি দেখলাম, খুব লজ্জার কথা, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, তিনটে দলই তাদের যে মেন যে পোস্টারটা দিয়েছিল তাদের অফিসিয়াল পেজে, সেখানে লিখছে বাংলা ভাষী। বাঙালি লিখতে কোথাও যেন তাদের আটকাচ্ছে। মানে আসলে এই ধরনের বাঙালি, অন্য রাজ্যে যেরকম চিরাগ পাসওয়ান বলছে বিহার ফার্স্ট, বিহারি ফার্স্ট, ঠিক আছে, মারাঠি, নরেন্দ্র মোদীর সে গুজরাটি এবং সে গুজরাটি অস্মিতা ইত্যাদি এই ধরনের কথা বলতে তার কোনো কিছু বাধে না, ঠিক আছে, কিন্তু এখানে বাঙালি কথাটা বলতে খুব বাধো লাগছে, ঠিক আছে। এবং এই যে বাঙালিদের বিভিন্ন রাজ্যে যেভাবে টর্চার করা হচ্ছে, টর্চার করার সময় অত্যাচারকারীরা যে ভাষাটা ব্যবহার করছে সেটা হচ্ছে মূলত হিন্দি। আমি পৃথিবীতে এরকম কোনো ভাষা আন্দোলনের নাম শুনিনি যেখানে সেই ভাষা আন্দোলন করার সময় যে ভাষা বলে মূলত টর্চার করা হচ্ছে সেই ভাষায় আবার সেই মঞ্চ থেকে মানে বক্তৃতা দেওয়া হয়। এটা আমি কখনো, ওটা উর্দুও হতে পারে, ওটা হিন্দিও হতে পারে, কারণ দুটো একই ভাষা। ফলে হিন্দিতে বলছে বা না উর্দুতে বলছে জানি না, কারণ ওটা একই ভাষা, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে হিন্দি উর্দু একই ভাষা। তো এবং তার পাশে ওখানে বসেছিল ববি হাকিম, ঠিক আছে, যে কিনা বলেছে যে গোয়েঙ্কা হচ্ছে বাঙালির থেকে 300 গুণ বেশি বাঙালি মারোয়ারিরা, এবং পশ্চিমবঙ্গের 50% মানুষ উর্দু বলবে, ঠিক আছে। তার বিরুদ্ধে একমাত্র বাংলা পক্ষই কিন্তু প্রতিবাদ করে নেমেছিল, এবং বাংলা হান্ট ছিল সেই প্রতিবাদে কাভার করতে। কোনো বিজেপি, কংগ্রেস, সিপিএম কেউ নামেনি এই ববি হাকিমের বিরুদ্ধে। কী করে বা নামবে? শুভেন্দু অধিকারী, ববি হাকিম একই সঙ্গে অন ক্যামেরা চুরিচামারি করে, তো এরা তো আর নামতে পারার তাদের ধক থাকার কথা নয়। এবার আমি একটা কথা বলছি, উনি বললেন যে আগের থেকে অনেক বেশি বাংলা বলবো, 10 বললে 500 বলবো। আচ্ছা, উনি ভাষা আন্দোলন করবেন, তাহলে পশ্চিমবঙ্গকে কেন তিনি একমাত্র রাজ্য করে রেখেছেন যেখানে এখানকার মাতৃভাষা বাংলা WBCS বা অন্য রাজ্য সরকারি পরীক্ষায় বাধ্যতামূলক না? কই এরকম তো কোনো রাজ্য নেই। উড়িষ্যায় উড়িয়া বাধ্যতামূলক, ইউপি বিহারে হিন্দি বাধ্যতামূলক, মহারাষ্ট্রে মারাঠি বাধ্যতামূলক, তামিলনাড়ুতে তামিল বাধ্যতামূলক, পাঞ্জাবে পাঞ্জাবি বাধ্যতামূলক। কই তাই তো ভাষা আন্দোলনও করতে হয়নি, এগুলো তো ন্যাচারাল। আর আমাদের এখানে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, ঠিক আছে, অথচ WBCS বাংলা বাধ্যতামূলক নয়। গেজেট পাস করে সেটাকে বাতিল করে দিতে হচ্ছে হিন্দি উর্দু লবির চাপে, বহিরাগতদের লবির চাপে, ঠিক আছে। এটা কিন্তু এখন কিন্তু পালে বাঘ এলো দিয়ে হবে না। এখন কিন্তু আমরা স্পষ্ট এই ভাষা আন্দোলনের ডাকটা আমরা শুধু রাজনৈতিক স্লোগান হিসেবে নয়, আমরা বাঙালির জীবনে বাস্তবের প্রতিফলন দেখতে চাই। উনি আরেকটা কথা বললেন সেই মঞ্চ থেকে, উনি বললেন যে পরিযায়ীদের, উনি বললেন যেহেতু মাঠটার খাচ্ছে,
মার খাচ্ছে, লুট হচ্ছে, টর্চার হচ্ছে, এমনকি বাংলাদেশে পুশ ইন করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বাঙালিদের। তারপরে যেহেতু এখানে কোর্ট কাচারি হয়েছে, ওখানে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হলো। নিশ্চয়ই বাংলাদেশি নয়, বিএসএফ তো নিশ্চয়ই বাংলাদেশি ফেরত নেয়নি বাংলাদেশ থেকে, ঠিক আছে? তাহলে ভেবে দেখো, মহারাষ্ট্র থেকে পিক আপ করে যখন পুরোটা তাদের নিয়ে যাওয়া হলো ত্রিপুরায়, এই পুরো বিষয়টাকে তাহলে কী বলবে? এটাকে তো কিডন্যাপ বলবে, এটাকে তো হিউম্যান ট্রাফিকিং বলবে। তার মানে কাগজপত্রের কোনো বিষয়ই নেই, এটা জাস্ট ভারতবর্ষে বাঙালি হলে তুমি পিক আপ হয়ে যেতে পারো। এবং এর সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের যে বাঙালির ভাষা, এর সঙ্গে বাংলাদেশের ভাষার যে সিমিলারিটি আছে, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্টর না। কেন বলছি? কারণ এই আজমাল কাসাব, যে কিনা পাকিস্তান থেকে আসা পাঞ্জাবি, ঠিক আছে, বা এই ধরো এই পুলওয়ামা, তারপরে এই যে তোমার পহলগাম, এখানে পাকিস্তান থেকে জঙ্গিরা এসছে, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে পাঞ্জাব, ওদের যে প্রভিন্স সেখান থেকে আসা জঙ্গি। কই এখানে কোনো পাঞ্জাবিকে কখনো পাকিস্তানি বলা হয়? এলটিটি জঙ্গিরা ছিল যারা একসময় রীতিমতো তামিলনাড়ুতে ঘাঁটি গেড়েছিল, ওখানে প্রচুর রেফিউজি, যেরকম পূর্ববঙ্গ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে হিন্দু বাঙালি এপারে এসছে, তেমনি জাতিগত কারণে এবং ধর্মীয় কারণে বৌদ্ধ সিংহলীদের দ্বারা নিপীড়িত হয়ে হিন্দু তামিলরা কিন্তু শ্রীলঙ্কার উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল, অর্থাৎ তামিল ইলাম অংশ যেটাকে বলা হয়, সেখান থেকে তামিলনাড়ুতে এসছে। কেউ কোনো তামিলকে শ্রীলঙ্কান বলে? কোনো তামিলকে সাহস আছে বলার? আজকে উগান্ডা থেকে অনেক গুজরাটিকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? কেউ এখানকার এবং কেউ কি তাদেরকে কি সেই শরণার্থীদের কেউ কি উগান্ডান বলে? ঠিক আছে? অথবা তোমার এই যে ভারত মিয়ানমার বর্ডারের দুপারেই আসলে নাগাদের আবাদভূমি, মিজোদের আবাদভূমি, কিছুটা ভারতে পড়ে মিজোরাম নাগাল্যান্ড, কিছুটা হচ্ছে তাদের ওপারে পড়ে। এবং বর্ডারটা কিন্তু এই যে বলে না, পশ্চিম আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, দুই জায়গাতেই কিন্তু যে বর্ডার, আসামে প্রায় 23% জমি হচ্ছে বর্ডার হচ্ছে ফেন্স নেই, ঠিক আছে? বিজেপি সরকার কিন্তু দুটোই ডবল ইঞ্জিন, এখানে কে কী আটকে রেখেছে কে জানে। আর পশ্চিমবঙ্গেও প্রায় 15% হচ্ছে এরকম ফেন্স নেই। ওকে, ওই যে আমি বার্মার সঙ্গে বর্ডার বলছি, ওখানে সব ফেন্সের কোনো গল্পই নেই। আচ্ছা, কেউ মিজো বা নাগাকে ধরে কখনো বার্মিজ বলেছে? অর্থাৎ এটা খুবই স্পষ্ট যে এটা কোনো বাংলাদেশি, রোহিঙ্গা, এগুলো সব অজুহাত। তার কারণ বাংলাদেশি হলে তুমি কি পিটিয়ে তাকে বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে ফেরত পাঠাতে? বাংলাদেশি হলে তো তুমি তাকে ফরেনার্স অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্টে তুমি তার বিরুদ্ধে কেস করে তাকে কোর্টে চালান করতে, তাই না? ফরেনার ডিটেকশন করে যে তার যে প্রমাণ সাপেক্ষ যে বিষয়গুলো, আইনি বিষয়গুলো, সেগুলো তো ভারতীয় আইনে মজুদ। তাহলে বেআইনি কেন করছো? কারণ তুমিও জানো এ বাংলাদেশি নয়, এ ভারতীয় নাগরিক। এবং এই নামগুলো পরপর মতুয়া সম্প্রদায়ের মানুষদের ধরে 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 এই জিনিসগুলি করা হচ্ছে। একাধিক জায়গায় মার খেয়েছে আমাদের নদিয়ার লোকজন, ঠিক আছে? এবার আজকেই ঘটনা ঘটেছে যেখানে আধার কার্ড বৈধ দেখানোর পরেও তাদেরকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। ওই শান্তনু ঠাকুর, বিজেপির এমপি, তার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড আছে তার কাছে, যেটা যেসব কার্ডগুলো বিলি করে পয়সা নিয়েছে, ঠিক আছে? তো সেই কার্ড ফার্ড দেখিয়েছে বলে, ঠিক আছে? এবার এই যে এবার একটা কথা বলে নি, এই যে মঞ্চ থেকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে পশ্চিমবঙ্গে অনেক কর্মসংস্থান হচ্ছে এবং তোমাদের ওখানে দরকার নেই, তোমরা এখানে ফিরে এসো, এটা শুনে আমার মানে একই সঙ্গে হাসি পেল এবং রাগ হলো। হাসি পেল কারণ যে পশ্চিমবঙ্গের বাস্তবতা বাংলা পক্ষ বারবার তুলে ধরেছে যে এখানে পশ্চিমবঙ্গে যে শিল্প অঞ্চলগুলো, সেটা খড়গপুর হোক, সেটা হলদিয়া হোক, সেটা আসানসোল দুর্গাপুর হোক, সেটা পানাগড় হোক, সেটা গঙ্গার দুপারে এই যে হুগলি বেল্ট, হুগলি উত্তর 24 পরগনা হাওড়া হোক, সেটা এই ডানকুনির যে লজিস্টিক্স সেক্টর হোক, সেটা তোমার দার্জিলিংয়ে ফাটাপুকুর থেকে উত্তরে লজিস্টিক্স, চা ইত্যাদি টিম্বার এগুলো হোক, বা সেটা তোমার বানতলা লেদার কমপ্লেক্স হোক, বা তোমার ইনফ্যাক্ট এখন নতুন যেগুলো উঠছে তোমার এই যে হিন্দ মোটরে এই যে টিটাগড় ওয়াগনস থেকে শুরু করে যে ভারতে এখন 90% ওয়াগন এখন পশ্চিমবঙ্গে তৈরি হয়, সব ক্ষেত্রে হোক, স্পষ্টত বাঙালিকে নেওয়া হয় না। খড়গপুরের রেশমি মেটালিক্সে 22,000 মানুষ কাজ করে, তার মধ্যে 21,000 বহিরাগত। উনি কি এগুলো জানেন না? উনি অবশ্যই এগুলো জানেন। বাংলায় রয়েছেন, বাইরের রাজ্যের 1.5 কোটি সংখ্যাটা অফিসিয়াল সংখ্যা নয়, ঠিক আছে? নম্বর উনি ভুল বলেছেন, কাছাকাছি সংখ্যা। মলয় ঘটক, বাংলার শ্রমমন্ত্রী, উনি বিধানসভায় তথ্য পেশ করেছেন যে সংগঠিত ক্ষেত্রে
22 লাখ বাংলার মানুষ তারা অন্য রাজ্যে কাজ করেন, এবং অন্য রাজ্য থেকে 1,20,00,000 সংগঠিত ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কাজ করে। 1,20,00,000, এটা হলো 6 গুণ। কিন্তু মাথায় রাখতে হবে এটা সংগঠিত ক্ষেত্র। অসংগঠিত ক্ষেত্র ধরলে সংখ্যাটা কি হয় এটা আমাদের প্রায় জানা নেই, কিন্তু এই যে বহিরাগতদের মধ্যে বিহারি কত সংখ্যা এই সংগঠিত অসংগঠিত মিলে, সেটা অবশ্য সাম্প্রতিককালে যেহেতু পশ্চিমবঙ্গে বিহার দিবস উদযাপন করা হচ্ছে বিজেপির দ্বারা ওই শিলিগুড়ি, আসানসোল, কলকাতায়, সেই অনুষ্ঠানে আসানসোলে এসেছিলেন বিহারের এমপি, মধুবনীর এমপি অশোক যাদব। অগ্নিমিত্রা পালকে পাশে বসিয়ে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গবাসীর প্রতি তিনি ধন্যবাদ জানাতা হয় যে পশ্চিমবঙ্গে 2 কোটি বিহারি করে কমে খাচ্ছে। সংখ্যাটা মাথায় রাখা দরকার, 2 কোটি। ইনফ্যাক্ট আমার মনে পড়ে 2021 নির্বাচনের আগে বিহারের তৎকালীন উপমুখ্যমন্ত্রী এবং বিজেপির সেখানকার টপমোস্ট নেতা, তারও সারনেম ছিল মোদি, ঠিক আছে, সে বলেছিল যে সুশীল মোদি, সে বলেছিল টুইট করে, লিখিত আবার, যে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হলে লাখ লাখ বিহারির কাজ হবে, ঠিক আছে। তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার না থাকতেও কিন্তু 2 কোটি বিহারির কাজ হয়ে গেছে, ঠিক আছে। এর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। পশ্চিমবঙ্গ সরকার বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করছে না কেন? আজকে যখন পলাশ অধিকারী পূর্ব বর্ধমানের জামালপুরের এসসি পরিবারের ছেলে, সে যখন কাগজ কুড়োনির কাজ করতে যখন সে যায় ব্যাঙ্গালোরে, এবং সেখানে তৎকালীন যে বিজেপি গভর্নমেন্ট ছিল তখন কর্ণাটকে, তাকে বাংলাদেশি বলে 1 বছর তাকে, তার স্ত্রী শুক্লা অধিকারীকে, তার 1 বছরের সন্তান আদি অধিকারীকে জেলে ভরে রাখে, এবং বাংলা পক্ষ তাকে ছাড়ায়। বেসিক্যালি কংগ্রেস শাসন যখন এলো ওখানে, তখন বেলটা হলো। সেই সময়ে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী বলেন যে কলকাতা কর্পোরেশনে 90% লোক কাজ করে বিহারি, আমার প্রশ্ন, পলাশ অধিকারী পূর্ব বর্ধমানের ছেলে, সে যদি কলকাতা কর্পোরেশনে জমাদারের কাজটি পেত, তাকে কি ব্যাঙ্গালোরে গিয়ে কাগজটা কুড়োতে হয়ে তারপরে বাংলাদেশি এই তকমাটা পেতে হতো? এটা কোনো গর্ব করে কেউ বলে? আচ্ছা, এই যে বললেন যে 90% বিহারি কাজ করে কলকাতা পৌরসভায়, এবং মেয়রও তো গয়া থেকে আসা ফ্যামিলির, ঠিক আছে, ববি হাকিম। আচ্ছা, পাটনায় এরকম দেখা যায়? পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী বলতে পারবেন ওদের গান্ধী ময়দানে দাঁড়িয়ে যে আমাদের এখানে পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন 90% বাঙালি কাজ করে? লখনৌতে তাদের কোনো ময়দান যেখানে হয় এইসব, সেখানে যোগী আদিত্যনাথ বা অখিলেশ যাদব কেউ বলতে পারবে যে আচ্ছা লখনৌ মিউনিসিপ্যালিটিতে 90% আমাদের এখানে বাঙালি কাজ করে? তার পরদিন সরকার থাকবে? আর লজ্জার কথাটা কোথায় বলো তো? WBCS যে বাংলা বাধ্যতামূলকটা বাতিল হয়ে গেল, বাংলা বাধ্যতামূলকটা বাতিল করার দাবিটা ছিল আবার শুভেন্দু অধিকারীর। সে বলেছিল উর্দুভাষীদের অসুবিধা হবে, তাই বাংলা বাধ্যতামূলকটা রাখা যাবে না, তাই জন্য, এবং বাংলা বাধ্যতামূলকটা বাতিল করার জন্য শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ লড়বে। আমরা শুধু ভাবি রাজেশ তাপস কী জন্য মারা গেল, শহীদ হলো কী জন্য? মানে বাংলায় শাসক দলটা হচ্ছে 90% বিহারি কলকাতা মিউনিসিপ্যালিটিতে কাজ করে বলছে, সেই মঞ্চ থেকে যেখান থেকে ভাষা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। বিরোধী দল তারা বলছে যে, বিরোধী দলের নেতা সে বলছে যে পশ্চিমবঙ্গে বাংলা বাধ্যতামূলক করা যাবে না WBCS-এ, ঠিক আছে, এবং সেটা বলেছে যে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আসল হিন্দু নয়, আসল হিন্দু নাকি ইউপি বিহারের হিন্দু, এসব স্টেটমেন্টও সে দিয়েছে। সে এই স্টেটমেন্টও দিয়েছে যে কালী পুজো দুর্গা পুজো এখন বাঙালির নয়, এখন ছট পুজো বাঙালির, রামনবমী বাঙালির, এটাও তার স্টেটমেন্ট আছে। যদিও এখন, ঠিক আছে, 21-এ এইগুলো করার পরে এখন মোদি এসে এখন এগুলো করছে। হ্যাঁ, এখন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়, এবার আগেরবার রবীন্দ্রনাথ সেরেছিল, তো এবার তো কালী দুর্গা বলতে শুরু করেছে, জয় মা কালী জয় মা দুর্গা। দাড়িটাও দেখলাম অত লম্বা নেই, আর হয়ে গেছে, ডাই করে নিক একটু। এবার আগেরবার রবীন্দ্রনাথ সেরেছিল, এবার রামকৃষ্ণ সাজুক। এই পরিস্থিতি যে তৈরি হয়েছে, যেখানে ভিন্ন রাজ্যে বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে, বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে অপমান করা হচ্ছে, এই যে অপমান করা না, অত্যাচার করা হচ্ছে ভাই। গায়ে এই যে যখন সুজন সরকারকে এই মেরে বাংলাদেশি অত্যাচারিত, বাংলাদেশি কেন? কারণ বাঙালিকে টার্গেট করার ওটাই হচ্ছে উপায়। তুমি আমি যদি ধরো তুমি ভারতীয় নাগরিক, তো হ্যাঁ কি না, ভারতীয় নাগরিক তো, কিন্তু তোমার নাগরিকত্ব নিয়ে আমি তোমার প্রশ্ন তুলতে চাই। তুমি একজন বাঙালি যে ভারতীয় নাগরিক, তোমাকে আমি চাপতে চাই, তো তোমাকে আমি ভুটানিজ বললে হবে?
হবে না। তোমায় আমি চাইনিজ বললে হবে? হবে না। তোমায় আমি পাকিস্তানি বললে হবে? হবে না। তোমায় আমি নেপালিজ বললে হবে? হবে না। বাঙালির প্রতি ঘৃণা, বাঙালির প্রতি চরম ঘৃণার চাষ আজ থেকে নয়, বহু সময় ধরে বিজেপি এই জিনিসটি চাষ করেছে। তুমি এবার দেখো, এনআরসিতে যখন করে আসামে 12 লাখ হিন্দু বাঙালি এবং 5 লাখ মুসলমান বাঙালির নাম বাদ দেওয়া হলো, সেটা একই প্রক্রিয়ার মধ্যে দেখতে হবে। এই যে এখন যখন গোয়ালপাড়ায়, ঠিক আছে, কয়েক লাখ বাঙালিকে এখন বাস্তুচ্যুত করে দেওয়া হয়েছে, ভিটাহীন করে দেওয়া হয়েছে, তোমাকে সেই এগুলো একই প্রক্রিয়ার অংশ দেখতে হবে। এবং এখন এই গণহত্যার বিষয়টি, এই যে টার্গেট করে কোণঠাসা করে দেওয়ার বিষয়টি পশ্চিমবঙ্গে চলে এসছে। আচ্ছা, মনে পড়ে না এই যে হাওড়া ময়দান মেট্রোতে যখন একটা মারোয়ারি মেয়ে একজন বাঙালি নারীকে বলেছিল যে বাংলা বলতে হলে বাংলাদেশ চলা যাও, ঠিক আছে, ভারত মে রহনা হ্যায়, হিন্দি বলতে পড়েগা, ঠিক আছে, যেটা ভাইরাল হয়েছিল, যে ঘটনাটা ঘটেছিল তো এইখানেই, ঠিক আছে। এবং এরকম ঘটনা তো রোজ বাংলা পক্ষ ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটছে। আমি শিওর এই মুহূর্তে কোথাও না কোথাও একখানা ঘটছে। পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুর একজন বৃদ্ধ বাঙালি, সে তার পেটিএম মেশিনে যে আওয়াজটা হয় যে 10 টাকা ঢুকলো, 20 টাকা ঢুকলো, এটা বাংলায় রাখার জন্য একটা বিহারি যুবক তাকে রাস্তায় ফেলে পেটায়। বাংলা পক্ষ পরে গিয়ে তাকে ক্ষমা চাওয়ায়, সেটা অন্য ঘটনা, ঠিক আছে। আমরা অন্তত 10টা অন্তত শুধু পুলিশে লিখিত অভিযোগ করেছি, একটা কেস কিছু নেয়নি। গতকাল জেআইএস ল কলেজে পড়ে একটি বাঙালি ছেলে পশ্চিমবঙ্গের, ঠিক আছে, এই যে বারবার পশ্চিমবঙ্গের করে বলতে হচ্ছে, এটাই হচ্ছে খুব লজ্জার, ঠিক আছে, এটাই খুব লজ্জার। যাই হোক, তাকে আরপিএফ, একজন হিন্দিভাষী, সেই বাংলাদেশি ইত্যাদি বলেছে, সেটা নিয়ে এসে যখন জিআরপির কাছে কমপ্লেন করতে গেছে, তখন জিআরপি তাকে বলেছে, এই নিয়ে সে লাইভ করেছে, জিআরপি তাকে বলেছে, আরে এরা বাংলাদেশি প্রায় দিনই বলে বাঙালিকে, ছেড়ে দিন না, কটা কেস নেব। এইটা হচ্ছে অ্যাটিচিউড। অথচ এটা কিন্তু ফৌজদারি অপরাধ। আপনি যদি নর্থ ইস্টের কাউকে চাইনিজ বলেন, এটা ফৌজদারি অপরাধ। তাহলে নর্থ ইস্টের কাউকে আপনি ফরেন সিটিজেন বললে যদি অপরাধ হয়, আপনি পশ্চিমবঙ্গের বাঙালিকে, সুভাষ বসু, ক্ষুদিরাম বোসের জাতিকে আপনি ভারতে ফরেনার বলে আপনি পার পেয়ে যাবেন। এবং পশ্চিমবঙ্গে যেখান থেকে নাকি ভাষা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, ওকে, সেটা কি এই মানে বাঙালিকে বাংলাদেশি বলা হবে পশ্চিমবঙ্গে, এবং পুলিশ সেগুলো কেস কমপ্লেনগুলোকে এফআইআর করবে না, এইভাবে চলবে? বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ না করেই পরিযায়ীরা নাচতে নাচতে পশ্চিমবঙ্গে ফেরত চলে আসবে? পশ্চিমবঙ্গে কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বদলাতে চান ভূমিপুত্র সংরক্ষণ করে, ঠিক আছে, তাহলে আমরা দিনের পর দিন মার খেতে থাকবো। এবং আরেকটাও জিনিস, ভারতে অন্যত্র, ধরুন মহারাষ্ট্রে যখন বহিরাগতরা গিয়ে দাদাগিরি করেছে এই হিন্দি ভাষী রাজ্য থেকে, ঠিক আছে, ইউপি বিহার থেকে, সেখানে মারাঠিরা রুখে দাঁড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তামিলনাড়ুতেও এরা দাদাগিরি চালানোর চেষ্টা করেছিল, তামিলরা রুখে দাঁড়িয়েছিল। কর্ণাটকে রিসেন্টলি দেখছেন এরকম অনেক রুখে দাঁড়াচ্ছে। এমনকি গুজরাটে, যেখানে আপনার একজন গুজরাটি নারীকে ধর্ষণ করা হয়েছিল বলে গুজরাটিরা এক সপ্তাহে 2018 সালে ইউপি বিহারের 25,000 মানুষকে গুজরাট থেকে তাড়িয়ে দেয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই, কোনো মারাঠি কি এর ফলে কোথাও আক্রান্ত হয়েছে বাইরে? আচ্ছা, এর ফলে কি কোথাও কোনো তামিল আক্রান্ত হয়েছে? এর ফলে কি কোনো কর্ণাটিকা আক্রান্ত হয়েছে? এর ফলে কোনো গুজরাটি কখনো কি ইউপি বিহারে আক্রান্ত হয়েছে? না না, বরং ইউপি বিহারে মানুষ একটা গুজরাটিকে আবার প্রধানমন্ত্রীর জন্য ভোট দিয়েছে, ঠিক আছে। এর থেকে আমরা কি শিক্ষা পাই? যে মানুষ শক্তের ভক্ত, নরমের জম, এই পুরনো যে কথাটা, এটা যে আসলেই বাস্তব কথা, ঠিক আছে। আর বাঙালি যে কাউকে কিছু করেনি, সে নিজের মাটিতে এরকমভাবে লাথি খাচ্ছে। একটা কাঁচা বাংলা কথা আছে, এটাকে বলা হয় লাতখোর, ঠিক আছে। লাতখোর জাতির কিন্তু এই হালই হয়। তাহলে বাঙালি যদি যেমন দেখাবে তেমনি দেখবে, এই নীতি নেয়, তবে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে। শুভেন্দু অধিকারী দাবি করছে রোহিঙ্গা মুসলমানকে ভোটার লিস্টে থাকতে দেব না। পাল্টা মুখ্যমন্ত্রী বলছেন বিজেপিকে হাঁটাতে দিল্লিতে পরিবর্তন চায়। 26-এ পশ্চিমবঙ্গে নতুন সরকার আক্রমণ করছে শ্রমিক ভট্টাচার্য। তিনি আরও দাবি করছেন যে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না। শ্রমিক ভট্টাচার্য দাবি করছেন। তিনখানা জিনিস বললেন, আমি একে একে আসছি। একটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বলেছেন যে কি পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে রোহিঙ্গাদের বাদ দেবে, ঠিক আছে। বাংলা পক্ষ পশ্চিমবঙ্গের থেকে রোহিঙ্গাদের শুধু বাদ দিতে চায় না, তাদের জোড়া পায়ে লাথি মেরে পশ্চিমবঙ্গ থেকে বার করতে চায়।
রোহিঙ্গাদের আইডেন্টিটি কার্ড দিয়ে তাদের বিনামূল্যে ফ্ল্যাট দিয়ে কেন্দ্রীয় সরকার দিল্লিতে রেখেছে। হরদীপ পুরী, যিনি কেন্দ্রীয় সরকারে বিজেপির মন্ত্রী, তিনি সেটা আবার টুইট করে লিখেছিলেন যে সেই ফ্ল্যাটে কী কী সুব্যবস্থা আছে ইত্যাদি। ওকে, ভারতীয় নাগরিকদের পয়সায় রোহিঙ্গাদের ফ্ল্যাট বানিয়ে দিচ্ছে। তার যেটা লোকাল যেটাকে ঠিকাদার রেখেছে, সে হচ্ছে নাকি রোহিঙ্গা বাদ দেবে। রাজ্যের কথা বলছো? হ্যাঁ, রাজ্যটা তো ভারতের বাইরে না। কেন্দ্রীয় সরকারের নীতি যদি হয় রোহিঙ্গাদের কার্ড দিয়ে ফ্রি ফ্ল্যাট দেওয়া, ঠিক আছে, তো শুভেন্দু অধিকারী কে? এক, বৈধভাবে কি রোহিঙ্গারা ভারতে বৈধভাবে ঢুকে ফ্ল্যাট বৈধভাবে রোহিঙ্গার বৈধভাবে ঢোকার ভারতে উপায় কি? ভারতে কোনো রোহিঙ্গা কি বৈধভাবে ঢুকতে পারে? রোহিঙ্গাদের তো বার্মায় ওরা যে রাষ্ট্রের নাগরিক হবার কথা, সে রাষ্ট্রকে পাসপোর্ট দেয় না, তো শুধু বৈধভাবে কোনোভাবেই ঢুকতে পারে না। তার মানে অবৈধ রোহিঙ্গাদের কেন্দ্রীয় সরকার ফ্ল্যাট দিচ্ছে, কার্ড দিচ্ছে, ঠিক আছে, রেশন ফ্যাশনও হয়তো দেয়, ঠিক আছে, শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে আবার, ঠিক আছে। এক, সেকেন্ড হচ্ছে যে রোহিঙ্গা 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 রোহিঙ্গা, ঠিক আছে। সারা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা হচ্ছে 15 লাখ, 15 lakhs। কদিন আগে শুনলাম শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ না শ্রমিক ভট্টাচার্য, একই টাইপের, সে বললো হচ্ছে যে পশ্চিমবঙ্গে নাকি 50 লাখ রোহিঙ্গা, একজন বললো 1 কোটি, কোনো সংখ্যার মা বাপ নেই। সারা বিশ্বে রোহিঙ্গা 15 লাখ, তার মধ্যে 8 লাখ 9 লাখ মতো আছে হচ্ছে মিয়ানমারে, যেখানে তাদের ল্যান্ড। 2 হচ্ছে, সেকেন্ড হচ্ছে রোহিঙ্গারা রয়েছে হচ্ছে আপনার বাংলাদেশে, সেকেন্ড হাইয়েস্ট। থার্ড হাইয়েস্ট রয়েছে হচ্ছে ভারতে। ভারতে আবার যেখানে হাইয়েস্ট রয়েছে সেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ না। ওকে, এইটি হচ্ছে বাস্তবতা। এবার একটা কথা হচ্ছে, তুমি রোহিঙ্গা আইডেন্টিফাই করছো না কেন? রোহিঙ্গা আইডেন্টিফাই করো, তাকে পাসপোর্ট অ্যাক্ট দাও, তাকে তুমি ফরেনার্স অ্যাক্টে কেস দাও, তোলো, তারপরে ডু হোয়াট এভার অ্যাকর্ডিং টু ল। কে বারণ করেছে? কেউ রোহিঙ্গাদের বাদ দেওয়ার বারণটা কে? আচ্ছা, একটা রাজনৈতিক দল দেখান তো যে বলেছে, আর বলেছে যে তারা নাকি রোহিঙ্গাদের রাখবে। তারা এরকম কোনো রাজনৈতিক দল আছে? একটা কথা ভেবে দেখুন, রোহিঙ্গাদের, আপনি জানেন রোহিঙ্গাদের কত কোটি কোটি টাকা পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার? এগুলো আইডিয়া রাখে? কেন্দ্রীয় বাজেটে দেখুন, রোহিঙ্গাদের কোটি কোটি টাকা পাঠিয়েছে ভারত সরকার, আর এখানে রোহিঙ্গা রোহিঙ্গা নিয়ে পলিটিক্স হচ্ছে। এই রোহিঙ্গা দেখেছে? আচ্ছা, আপনি রোহিঙ্গা দেখেছেন? আপনারা তো ইয়ে করছে, গুলশন কলোনিতে নাকি প্রচুর রোহিঙ্গা আছে। আমরা বাংলা পক্ষ থেকে দেখতে গেছিলাম গুলশন কলোনিতে রোহিঙ্গা আছে কিনা, ঠিক আছে। প্রথম কথা, ওখানে কেউ বাংলা বোঝে না, সেটা রোহিঙ্গার ক্ষেত্রেও সত্যি, কারণ রোহিঙ্গারা বাঙালি নয়, ঠিক আছে, তাদের মাতৃভাষাও বাংলা নয়, কিন্তু তাদের ভাষাটা তো ভাই ইউপি বিহারের ভাষা, গুলশন কলোনিতে যারা যারা থাকে, তো রোহিঙ্গা হতে যাবে কি করে, তাই না? এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে রোহিঙ্গা, এটার সঙ্গে বাঙালিকে গুলিয়ে ফেলার কোনো গল্প নেই, কোনোতম গল্প নেই। আমি একটা ছোট্ট যদি একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি, ঠিক আছে, এমন কিছু সময় লাগবে না, আমি একটু রোহিঙ্গা ভাষা শোনাতে চাই, ঠিক আছে। দেখুন, এগুলো জানেন তো, মাথাটা যদি আমরা মানে একটু বুদ্ধিমত্তা দিয়ে বেসিক বিষয়টা ভাবি, তাহলে দেখবেন ব্যাপারটা এত জটিল নয়। ধরুন আমি এখানে সার্চ দিলাম এক্সাম্পল অফ রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এক্সাম্পল অফ রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ। এবার একটু আমি কাছাকাছি ধরবো যাতে কিনা ম্যাক্সিমাম সাউন্ডটা আনা যায়, ঠিক আছে। রোহিঙ্গা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ, শুনুন। এ হচ্ছে রোহিঙ্গা একজন কবি। জুমবেলতুয়ারে বেশি ফল, ফালিকার মধ্যে আদল, উপনগরে জীবন বল, জাদুর মুখ চাই দুঃখ পড়া, গমগান হাবাই আদব শিকা, বালা গানো রাস্তা দেখা। বাংলা ছাবলামো হচ্ছে। এইটা যারা বলে তাদের জন্য দেবাশিস দাসকে ধরা হয়েছে, তাদের জন্য আরতি ঘোষ ফরেনার। এটা ইয়ার কি হচ্ছে আমাদের সাথে, মিক্স আপ হয়ে যাচ্ছে। আর ইমরান খান তো 1-কে 1 বলে, 2-কে 2 বলে, 10-কে 10 বলে, নওয়াজ শরীফও বলে, ওই যে আজমাল কাসাব এসেছিল ও বলে পাকিস্তানি।
তাহলে পশ্চিমবঙ্গে এবার আমরা 1কে 1 বলা, 2কে 2 বলা, 10কে 10 বলা লোকেদের ধরতে শুরু করি পাকিস্তানি বলে, সামলাতে পারবে? এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে তৃণমূল হোক, এদের সিপিএম হোক, বিজেপি কংগ্রেস, এদের যত তেজ হচ্ছে পঞ্চায়েতে বাঙালি নিজেদের মধ্যে খেলাখেলি করার, ঠিক আছে? এই যে বাঙালি এত রাজ্যে মার খাচ্ছে, তাদের সব বীররা কোথায় গেল? এখন তার বীরদের পাবেন না, এখন পথে শুধুই বাংলা পক্ষ। ও তো আরও কটা কোশ্চেন ছিল, একটা তো বললে তো হচ্ছে তো শুভেন্দু অধিকারীটা, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? দিল্লি আন্দোলনের ডাক দিয়েছেন তিনি, মানে আরেকবার যাবে, সকলে মিলে ওখানে ধর্ণা হবে, তারপরে কাউকে একটা হয়তো মিসট্রিট করা হবে, ম্যালট্রিট করা হবে, যেরকম দিল্লিতে পুলিশ এটা প্রচণ্ড ভয়ঙ্করভাবে করে, তারপরে সেটা নিয়ে দুদিন আলোচনা করবে, তখন আবার আমার সামনে বুম ধরবে, এই যে করা হলো এটা কেন হলো। শুনুন, আমরা কিন্তু স্পষ্টত সমাধান চাইছি। বাঙালি প্রধানমন্ত্রী চাই এমনও পোস্টার দেখা গেছে, ওটা নিয়ে লাস্টে বলছি, ঠিক আছে? তারপরে শ্রমিক ভট্টাচার্য কি বলেছে? পশ্চিম বাংলাদেশ হতে দেব না, তাই তো? মানে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবে না। এই শ্রমিক ভট্টাচার্য তার ধক আছে, সে তার যে দলের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা যে 2015 সালে কেন পশ্চিমবঙ্গের 10,000 একর জমি কুচবিহার থেকে কেটে বাংলাদেশকে দিয়ে দিয়েছে বিজেপি সরকার, মানে পশ্চিমবঙ্গকে ডাইরেক্ট বাংলাদেশের অংশ বানিয়ে দিয়েছে, ঠিক আছে? কেন বাংলা ও বাঙালির শত্রু যে জামাতে ইসলামী, তাদের সমর্থিত যে ইউনূস সরকার বর্তমানে ক্ষমতায় আছে, শেখ হাসিনার পতনের পরে যখন এরা ক্ষমতায় এলো, আগস্টে পতন হলো, সেপ্টেম্বরে কেন অমিত শাহ নদিয়া জেলার 160 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে? শ্রমিক ভট্টাচার্য বলার ধক আছে তার? মানে বাংলা পশ্চিমবঙ্গকে ধরে ধরে বিজেপি বাংলাদেশ বানিয়ে দিচ্ছে, আবার ওই বাংলাদেশকে আবার আদানি রোজ কিন্তু বিদ্যুৎ দিচ্ছে। বিদ্যুৎ প্ল্যান্টটা আবার ঝাড়খণ্ড জেলার গোড্ডায় অবস্থিত, ঠিক আছে? ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায়। আবার এই গোড্ডার এমপিকে বাংলাদেশিদের বিরুদ্ধে বিরাট যোদ্ধা নিশিকান্ত দুবে, যে কিনা আবার লোকাল লোকজন বলে বাংলাদেশের বিদ্যুৎ পাঠানোর জন্য কেন ওখানে প্ল্যান্ট করা হচ্ছে বলে প্রতিবাদ করেছিল, তখন নিশিকান্ত দুবে পুলিশ এনে তাদের ঠেঙিয়েছিল। বুঝতে পেরেছেন? এই যে ভারত বাংলাদেশ ট্রেড বন্ধ করার কথা, সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা বাংলা পক্ষ বারবার বলছে, কেন করছে না শ্রমিক ভট্টাচার্য? যখন শুভেন্দু অধিকারী বাংলাদেশ বর্ডারের দিকে যখন মার্চ করেছিল, মানে শুভেন্দু অধিকারী যে বা এই পশ্চিমবঙ্গের যারা বিজেপি নেতা, এদের যে একদমই পাত্তা দেয় না কেন্দ্রীয় বিজেপি, মানে যে পার্টির মানে কর্মচারীকে বস পাত্তা দেয় না, এটা হয় অহরহ, ঠিক আছে? এবং কতটা পাত্তা দেয় না, যে বলেছে যে ভারত বাংলাদেশের মধ্যে যে আমরা ট্রেড না করার যে বাংলা পক্ষ যে দাবি জানিয়েছিল যে কোনো ট্রেড চলবে না, শুভেন্দু অধিকারী বলে এটা ভালো ইস্যু একখানা, কিন্তু ও বসকে না জিজ্ঞেস করে ফেলেছিল। করে হাঁটতে হাঁটতে গেল ওদিকে, মানে কলকাতা থেকে হেঁটে যায়নি, ওই বনগাঁয় নেমে সেখান থেকে একটুখানি হেঁটেছিল। তার ঠিক 3 দিন পরে অমিত শাহ ওই পেট্রাপোলে গিয়ে ভারত বাংলাদেশ বর্ডার ট্রেডের জন্য একটি ল্যান্ড পোর্ট টার্মিনাল খুলে এলো। বুঝতে পারলে কি অপমানিত, মানে ও যেন কোনো ফ্যাক্টরি না। बोला माल आएगा माल जाएगा, हमारा कि गुजरात राजस्थान में हम सब भाई बंधु बैठा है, तो बांग्लादेश के साथ इधर का माल उधर का माल इधर नहीं होगा, क्योंकि हिंदू बांगाली वहाँ मार खाता है, मार खाने तो हिंदू बांगाली एमनितेई तो उइपोका मने करता है, ठीक है? পশ্চিমবঙ্গ বাংলা পক্ষর স্পষ্ট স্লোগান, আমার মাটি আমার মা, বাংলাদেশ হবে না, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না, আমার মাটি আমার মা, ইউপি বিহার হবে না, আমার মাটি আমার মা, রাজস্থান হবে না, আমার মাটি আমার মা, গুজরাট হবে না। এই পশ্চিমবঙ্গ সারা বিশ্বে বাঙালি, সভ্য বাঙালির শেষ ঠিকানা। এই পশ্চিমবঙ্গ কার? খুব স্পষ্ট করে বুঝে নেওয়া উচিত। এই পশ্চিমবঙ্গ হলো আমার মতো ঘটি বাঙালি, হিন্দু বাঙালির, যারা ঘটি মুসলমান বাঙালি, অর্থাৎ এদেশীয় মুসলমান বাঙালি, এবং ওপার থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা হিন্দু বাঙালির। এবং এই পশ্চিমবঙ্গ যে বাঙালি নয় কিন্তু তারা এখানকার ভূমিপুত্র, যেরকম কোচ, মেজ, রাভা, সাঁওতাল, রাজবংশী, তাদেরও এটা মাতৃভূমি, কিন্তু এর বেশি কারণ না। একদম শেষ প্রশ্নে যাবো, যেমনটা বলছি লাস্টে যেটা বললেন যে বাঙালি প্রধানমন্ত্রী চাই, সেই দাবি উঠেছিল। গতকাল আমরা দেখেছি পোস্টার, ব্যানার। শুভেন্দু অধিকারী একটা দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী তিনি রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বিরোধিতা করেছিলেন, গতকাল এই মন্তব্য করেছেন, আর সেইখানে দাঁড়িয়ে মঞ্চ থেকে দেখা গেল বাঙালি প্রধানমন্ত্রী চাই।
ভারত একটি হিন্দি সাম্রাজ্যবাদী চক্রের দ্বারা ভারতের কেন্দ্রীয় ক্ষমতা দখল হয়ে গেছে। হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি বলতে কী বোঝানো হয়? এমন একটি শক্তি যার একটি পুঁজি বাহু আছে, যেটা হচ্ছে মারোয়ারি এবং গুজরাটি পুঁজি, আর একটা জনসংখ্যা বাহু আছে। সেই জনসংখ্যাটা বাহু হচ্ছে হিন্দি উর্দু বলয়ের যে বিস্ফারিত জনসংখ্যা, এর সম্মিলিত শক্তিকে বলা হয় হিন্দি সাম্রাজ্যবাদ। এবং তারা এই যে আমাদের যে বৈচিত্র্যের ভারতবর্ষ, এটিকে সম্পূর্ণ নিজের করায়ত্তে রাখতে চায়। পুঁজির বাহুটা বললাম, যে কারণে এই পোর্ট, বন্দর, বিমানবন্দর, খনি এগুলো অহিন্দি অঞ্চলে নিজেদের কাছে রেখে দিতে চায়। আর এই যে অহিন্দি অঞ্চলগুলি, রাজ্যগুলি, এখানে যাতে লোকজন যাতে প্রতিবাদী বিদ্রোহী না হয়ে ওঠে, তাই জন্য আস্তে আস্তে এইসব অঞ্চলে হিন্দি উর্দু জনসংখ্যা পুশ ইন করে করে তাদের সেখানকার জনবিন্যাস বদল করে দিতে চায়। এটা হচ্ছে মূল ব্যবস্থা। তো সেই ব্যবস্থায় আমি আপনাকে বলে দিচ্ছি, কোনো বাঙালি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না, কোনো বাঙালি প্রধানমন্ত্রী হতে পারবে না। হিন্দি সাম্রাজ্যবাদী ব্যবস্থায় কোনো বাঙালি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, এবং হিন্দি সাম্রাজ্য বা কোনো তামিলেরও প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না। এটাই হচ্ছে বাস্তব, ঠিক আছে? তৃণমূলের লোকজন নানা আনন্দে থাকতে পারে, ঠিক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লিতে মানে একাধিক টার্মে ক্যাবিনেট মিনিস্টার থেকেছেন। উনি মানে দিল্লির একদম ভেতরের পুঙ্খানুপুঙ্খ বোঝেন, ঠিক আছে? উনিও জানেন বাঙালি প্রধানমন্ত্রী হওয়া সম্ভব নয়, জাস্ট হতে দেবে না, কোনো বাঙালিকে প্রধানমন্ত্রী হতে দেবে না। আরে সুভাষ বোসকে হতে দেয়নি, সুভাষ বসুকে হতে দেয়নি, আমাদের সে গুজরাট থেকেই কিন্তু হতে দেয়নি, সেই গুজরাট থেকেই হতে দেয়নি, রাইট? ইতিহাসের অক্ষ পুরনো। এইসব বলে উনি হয়তো কিছু মনে করতে পারেন যে তার দলীয় মানুষরা একটু চাঙ্গা থাকবে, কিন্তু যদি রাজনীতি এবং ভারতে ক্ষমতাতন্ত্রের জিনিসগুলো যদি আমরা ভালো করে অ্যানালিসিস করি এবং বুঝি, হৃদয়ঙ্গম করি, আমরা যদি কোনো ফ্যান্টাসি দুনিয়ায় না থাকি যে সকল ভারতীয় এক, সকল ভাষা এক, কি এলো গেল, ঠিক আছে, তাহলে মনে হতে পারে কেন হতে পারে না, ঠিক আছে? আসলে শিশুরা না আসলে কখনো, কোনো শিশু কি জন্মে এটা ভাবার চেষ্টা করে যে আমি আসলে যে রাষ্ট্রে জন্মেছি সেই রাষ্ট্রে আমি প্রথম শ্রেণীর নাগরিক না? এটা কেউ মনে করতে চায় না। আমার মনে পড়ে কয়েক বছর আগে একটা কোন প্রোগ্রাম হচ্ছিল, একজন রয়েছেন ব্যক্তি, উনার ক্লাস 12 না গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পাওয়া যায় না, কিন্তু উনি কি জানো এক জায়গায় বসে আছে, আরও নানা জায়গায় নানা লোক বসে আছে, ওর মাধ্যমে মিজোরামের একজন ছাত্রকে এবং অন্য রাজ্যে নানা ছাত্রদের পরীক্ষা কী করে ভালো দিতে হবে এই নিয়ে জ্ঞান দিচ্ছিলেন, ঠিক আছে? একজন আছেন, ওই রবীন্দ্রনাথ সেজেছিলেন, এখন হয়তো রামকৃষ্ণ সাজবেন, সেই ব্যক্তি। তো একটা মিজো ছাত্র খুব সরলভাবে একটা প্রশ্ন করেছিল, বলছে যে আমি যদি ভারতের প্রধানমন্ত্রী হতে চাই তাহলে আমায় কী করতে হবে? একটা খুব সরল প্রশ্ন, একটা ক্লাস 5 আর 6 বাচ্চার, ঠিক আছে? পাশে সকলে হেসে উঠলো, যেরকম হবার কথা। এরকম একটা প্রশ্ন যদি কেউ করে, কেউ ধরো মুখ্যমন্ত্রীকে পেয়ে যদি একখানা গ্রামের একটা মেয়েকে প্রশ্ন করে যে আমি যদি মুখ্যমন্ত্রীকে হতে যাই আমি কী করবো, এরকম একটা হাসির প্রশ্ন। কিন্তু এখানের প্রশ্নটা হাসির রইল না, তার কারণ আসলেই একটা মিজো বালকের বড় হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, আসলেই একজন বাঙালির প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, হতে দেবে না। শুভেন্দু যেটা দাবি করছে রাষ্ট্রপতির বিরোধিতা করেছিলেন প্রণব মুখোপাধ্যায়, তিনি বাঙালি, তার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী গতকাল দাবি করেছে। হ্যাঁ, তো মানে বাঙালি হলে তার বিরোধিতা করা যাবে না? তাহলে হ্যাঁ, তো বাঙালি মুখ্যমন্ত্রী আর শুভেন্দু অধিকারী তাহলে বিরোধিতা করে কেন? এই নিয়ম তাহলে নিজে মেনে বসে থাকুক ঘরে। এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? এটা কোনো কথা হলো? বাঙালি বলে বিরোধিতা করা যাবে না? আমরা বাঙালি জাতীয়তাবাদী মানে হচ্ছে যে বাঙালির ওপর যখন অন্যায় অত্যাচার আমাদের পশ্চিমবঙ্গে যে ঘটছে তথা ভারতে অন্যান্য জায়গায় ঘটছে, যেখানে ভারতে আমাদের মাতৃভূমি পশ্চিমবঙ্গের অধিকার হরণ করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গে বাঙালি হিসেবে আমাদের অধিকার হরণ করা হচ্ছে, পুঁজি বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সকল ক্ষেত্রে, তখন আমরা প্রতিরোধ করে আমাদের সম্পূর্ণ আমাদের বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালির যে অধিকার পাবার কথা সেটা পাবার লড়াই হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। কিন্তু কোনো বাঙালির বিরোধিতা করা যাবে না
এটা কি ধরনের কথা? সে কি স্থূল বুদ্ধির লোক নাকি? মানে এটা কি মানে আমি বুঝতেও পারছি না। সে বলেছে অ্যাকচুয়ালি যে প্রণব মুখার্জি কেন বিরোধিতা করেছিলেন রাষ্ট্রপতি, উনি বাঙালি ছিলেন বলে। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাঙালি একজন, তিনি রাষ্ট্রপতি হচ্ছেন সেটা বিরোধিতা করেছিলেন। হ্যাঁ অবশ্যই, উনি তো বাঙালি বলে রাষ্ট্রপতি হননি। উনি কি বাঙালি বলে রাষ্ট্রপতি হয়েছিলেন? যে বহুদিন মানে রাষ্ট্রপতি পদটি কি হতো, আগে কি হতো, যে রাষ্ট্রপতি পদ কী করে হয় লোকে জানা দরকার। ঠিক আছে, সাধারণত কেন্দ্রের শাসক দল তাদের একখানা কোনো সিনিয়র নেতাকে একটা কিছু কিছু হয় হচ্ছে রিটায়ারমেন্ট, এটা আগের ব্যবস্থা, এখনকার ব্যবস্থার সঙ্গে মেলালে হবে না। ঠিক আছে, কংগ্রেস আমলের কথা হচ্ছে, কারণ ঠিক আছে সে একটা সিনিয়র অনেক নেতা হয়ে যায়, একটু বয়স হয়ে যায়, তাদের কিছু কিছুকে গভর্নর করা হতো, কিছু কিছুকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হতো, আর একটুখানি যেরকম ধরো সে প্রণব মুখার্জি ফাইন্যান্স মিনিস্টার থেকেছে, ডিফেন্স মিনিস্টার থেকেছে, মানে এত উঁচু উঁচু পদে থেকেছে, এরপরে রাষ্ট্রপতি, এবং এটা এক ধরনের রিটায়ারমেন্টই। ঠিক আছে, যে এবার উনি থাকবেন, উনি কোনো ইয়ে করবেন না। এবার যেহেতু সে কংগ্রেসের ক্যান্ডিডেট, সে তো কংগ্রেসের ক্যান্ডিডেট, তাই না? তো সেখানে বিভিন্ন দল তার বিরোধিতা করেছে, কারণ সে কংগ্রেসের ক্যান্ডিডেট, কংগ্রেস বাঙালি বলে তাকে চুজ করেনি। ঠিক আছে, আর আমরা তো কার্যকরী জিনিসগুলো চাই, বললাম না কোনো কাজ নেই, কোনো কাজ নেই টাইপের জিনিস দিয়ে কি হবে। তারপরে যে বিজেপি আমলে যেটা হলো, বিজেপি আমলে হচ্ছে প্রতিটি জিনিসই হচ্ছে, বিজেপি আমলে কিন্তু এটা বলতে পারবে না যে সে সিনিয়র নেতা ফেতা বলে। ঠিক আছে, এই সিবি আনন্দ কি এটা ছিল কদিন, এখনও আছে সিবি আনন্দ বোস। ঠিক আছে, সে কোথাকার নেতা, সে কে, সে কে? কদিন আগে একজন বাঙালিকে হরিয়ানার গভর্নর করা হয়েছে, সামথিং ঘোষ। আচ্ছা আপনাদের বলছি, এটা কিন্তু সৎভাবে বলবেন। আচ্ছা আপনি জানেন কি ঘোষ? দিলীপ ঘোষ নয়, আপনি জানেন তার কোন ঘোষের নাম? সেটা একটা নন এন্টিটি, সেটা নোবডি। মানে তার মানে কি নোবডিগুলোকে, এই যে নির্মলা সীতারামন তামিল, তাকে সে ফাইন্যান্স মিনিস্টার, বড় পদ, তাহলে তামিলকে বড় পদ দেওয়া হয়েছে। সে কি তামিল বলে তাকে বড় পদ দেওয়া হয়েছে? না, সে বসংবদ বলে তার নিজের কোনো ভয়েস নেই, তার নিজের কোনো জনভিত্তি নেই, তাহলে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তাই বড় পদ দেওয়া হয়েছে। তামিলনাড়ুর কোনো একখানা পঞ্চায়েত থেকে তো নির্মলা সীতারামন জিতে আসতে পারবে? এটা তো বাস্তব। সাধারণত ক্ষমতাতন্ত্রের শীর্ষে দেখবেন এমন লোকেদের আশেপাশে রাখে শক্তিশালী যারা স্বেচ্ছাচারী নেতারা, যাদের নিজস্ব কোনো রাজনৈতিক ভিত্তি থাকে না, বুঝতে পারছি? যারা মানে তারা সম্পূর্ণ ওই মানে কি বলবো ঝুলোঝুলি করতে থাকবে সারাক্ষণই, তাই না? তো এইটা কোনো কথা হলো না, এটা তো খুব অদ্ভুত কথা হলো। মুখ্যমন্ত্রী বলে তার কালকে, তাহলে তো এইটা আরও ভালো যে ধরো প্রধানমন্ত্রী হয়েছে জওহরলাল নেহেরু, সে ইউপি থেকে জিতে এসছে, তাই ইউপি থেকে আর কেউ জওহরলাল নেহরুর বিরোধিতা করতে পারবে না। তারপরে নরসিমা রাও হয়েছিল, তাহলে অন্ধ্রপ্রদেশের কেউ বিরোধিতা করতে পারবে না, তেলেগু কেউ বিরোধিতা করতে পারবে না তার। আর ইউপি থেকেই তো মূলত হয়েছে। ঠিক আছে, তাহলে ইউপিতেও মোটামুটি তো একদম কংগ্রেস বিরোধী রাজনীতি তুলে দেওয়া উচিত ছিল। তাহলে কেন এইসব বিভিন্ন জনতা দল বিজেপি সব কেন রাজনীতি করেছে ইউপিতে কে জানে। তারপরে এখন গুজরাটে, তাহলে তো এখন গুজরাটে কোনো বিরোধী দল থাকা উচিত না, গুজরাটি প্রধানমন্ত্রী আছে, তাই না? কি বলছে এসব, এগুলো হাস্যকর কথা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।